আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে গ্রাফিক ক্লানে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা লেসন 9-এ আছি এবং লেসন 9-এ আমরা আজকে প্রিন্সিপালস অফ ডিজাইন দেখব, বা যেটাকে আমরা বলি ডিজাইন প্রিন্সিপাল বা ডিজাইন বাইবেল বলে, অনেকে ফান করে বলে। ওকে, সো আমরা অনেক সময় একটা মার্কেটে একটা টার্মস শুনি, রাইট? ডিজাইন ইন্ডাস্ট্রিতে একটা টার্ম শুনি যে প্রিন্সিপাল মেনটেন করে ডিজাইন করা হয় না, ডিজাইনের এটা নাই, ডিজাইনের ওইটা নাই, ডিজাইনের এটা ঠিক হয় নাই, তুমি ডিজাইন কম্পোজিশন বুঝো। ডিজাইন কম্পোজিশন আমরা অনেক সময় দেখি যে অনেক সিনিয়র ডিজাইনাররা তারা বলে যে তোমার ডিজাইনের কম্পোজিশন ঠিক নাই, রাইট? এই কথাটা আমরা প্রচুর শুনি এবং এটাও শুনি যে তুমি যত বেশি কম্পোজিশন মেনটেন করে ডিজাইন করবা, তোমার ডিজাইন তত বেশি সুন্দর হবে, রাইট? আমরা তো এইভাবেই শুনি। এখন আমরা প্রচুর পরিমাণে এই ওয়ার্ডগুলো শুনলেও আমরা হয়তো বা কখনো অ্যাপ্লাই করি নাই, বা আমি নিজেও হয়তোবা অতটা অ্যাপ্লাই করি না, কারণ আমি যখন কাজ করতেছি আর্ট ফর্মে লট অফ থিংস খুব দ্রুত করি ভাই। একটা ডিজাইন করতে বসলে যদি আমার এত কিছু চিন্তা করা লাগে তাহলে তো প্রবলেম, রাইট? যেটা হয়, যারা দেখবেন লাইফে প্রথম বাইক রাইডিং শিখেন, তখন আমার ক্লাস দেখা লাগতেছে, তারপর পিক আপ দেখা লাগতেছে, আরপিএম দেখা লাগতেছে, এক হাতে তারপর গিয়ার দেখা লাগতেছে, তারপর ব্রেক দেখা লাগতেছে, ব্রেকের মধ্যে আবার দুইটা। সো এত কিছু মেনটেন করে আসলে কি বাইকটা তখন আমরা একদম স্মুথলি রান করতে পারি না? কোনো না কোনো একটা জিনিস মিসিং হয়, রাইট? বাট যখন আপনি এই একই জিনিস প্র্যাকটিস করতেছেন একটা পর্যায়ে গিয়ে এগুলো নিয়ে আপনি কখনোই চিন্তাই করেন না। হয়তোবা যারা কখনো বাইক রাইড করেন নাই তারা এই জিনিসটা হয়তোবা আমার সাথে কানেক্ট নাও করতে পারেন, কিন্তু যারা বাইক রাইড করেছেন তারা আশা করি কথাগুলো বুঝতে পারতেছেন। একটা পর্যায়ে যাওয়ার পর যেটা হয়, আপনি কখনোই চিন্তা করেন না, আমার মানে কনসার্নলি চিন্তা করেন না যে এখন আমার ব্রেকটা চাপ দিতে হবে, এখন আমার ক্লাস মেনটেন করতে হবে। ক্লাস মেনটেনের সময় আমি যখন ব্রেক আমি দিতেছি তখন আগে আমার ক্লাস ধরতে হবে, বা গিয়ার শিফটিং এর আগে ক্লাস ধরতে হবে। এই জিনিসগুলো একটা সময় কি হয় যে আমার অটোমেশন চলে আসে, হাতের মধ্যে অটোমেশন চলে আসে, পায়ের মধ্যে অটোমেশন চলে আসে, যে জিনিসটা আমার প্রতিবার মনে করে করতে হয় না। এই একই জিনিস, এই ডিজাইন প্রিন্সিপাল বা ডিজাইন কম্পোজিশন, আমি যখন নতুন নতুন ডিজাইন করব তখন আমি খুব কনসার্নলি এই জিনিসগুলো মেনটেন করে কাজ করব, বা প্র্যাকটিস যখন করতেছি এগুলো অনেক বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। আপনি যখন এগুলো অনেক বেশি প্র্যাকটিস করবেন, একটা পর্যায়ে যা দেখবেন যে আপনার এগুলো নিয়ে চিন্তা করা লাগে না, অটোমেটিকলি হয়ে যাচ্ছে। লিভ ইট অর নট, আমি যখন টুলস শিখছি, আর এর আগে হয়তো আমি কম্পোজিশন, ডিজাইন, আর্ট কম্পোজিশন এই ব্যাপারগুলোর সাথে হয়তোবা আমি এর আগে টুকটাক পরিচিত ছিলাম, বাট গ্রাফিক ডিজাইন আমি আসলে সেটা কিভাবে অ্যাপ্লাই করব, তাই না? প্রথম প্রথম আমার অনেক বিরক্ত লাগতো যে এটা মেনটেন করো, ওইটা মেনটেন করো। বাট এখন কিন্তু আসলে এইগুলো মেনটেন করা লাগে না, বাট যে কোনো একটু মোটামুটি অনেক দিন ধরে কাজ করতেছে, যারা 2 3 4 5 বছর ধরে কাজ করে ইন্ডাস্ট্রিতে ডিজাইন নিয়ে কাজ করতেছে, তাদের ডিজাইনগুলো দেখবেন যে অটোমেটিকলি সবকিছু মেনটেন হয়ে যায়। এই জিনিসটা আপনার হবে যদি আপনি জানেন যে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে কি কি আছে। অ্যান্ড ডিজাইন প্রিন্সিপাল দেখে আপনি বুঝতেছেন কিছু রুলস, নাথিং এলস, রকেট সায়েন্স না। এগুলো জাস্ট কি আপনাকে একটা শেপের মধ্যে নিয়ে আসাটা। আজকের এই পুরো ডিজাইন প্রিন্সিপালের নিয়ে বা ডিজাইন কম্পোজিশন নিয়ে আমি খুবই সিলি ওয়েতে, নট সিলি, খুব ফান ওয়েতে বা খুবই ফানি ওয়েতে আমরা কথা বলার ট্রাই করব, যাতে আপনারা খুব সহজে বুঝেন। এখন এই ডিজাইন প্রিন্সিপালের উপরে ওয়ার্ল্ড ওয়াইড, ইভেন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে একটা বিগ বিগ কোর্স ওরা কন্টিনিউ করে। যেমন 6 মাসের একটা যদি সেমিস্টার থাকে, সেখানে পুরো একটা কোর্স থাকে শুধুমাত্র ডিজাইন প্রিন্সিপালের উপরে, বা আর্ট প্রিন্সিপাল বা কম্পোজিশনের উপরে। আর ফাইন আর্টসের কথা যদি বলি, ওখানে সব কিছু ইচ অ্যান্ড এভরি ডে ওদের কম্পোজিশন মেনটেন করা লাগে। মানে বলতেছি, সো এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, বা এত বেশি পরিমাণ ডিপ নলেজ এখান থেকে আপনি নিতে পারবেন। এই ডিজাইন প্রিন্সিপাল, কম্পোজিশন এগুলো নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ রিসার্চ পেপার আছে, প্রচুর প্রচুর পরিমাণ ডিজাইনার, আর্টিস্ট যারা আছে তারা ডক্টরেট ডিগ্রি করছে এই জিনিসগুলোর উপরে, এখনও করতেছে। সো এটা এতটা সহজ জিনিস না। এই আগামী 1 ঘন্টার ক্লাসে আমি এটা আপনাকে বুঝায় ফেলবো। এটা হচ্ছে আপনার প্রচুর, এটা নিয়ে প্রচুর রিসার্চ করতে হবে। নিজে এগুলো দেখবেন যে হোয়াট ইজ এমফাসাইজ, হোয়াট ইজ ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট, রেপিটেশন কোনটা, কন্ট্রাস্ট কোনটা, প্রপোর্শন কি, এ লট অফ থিংস, এগুলো দেখার
ট্রাই করবেন, নিজে নিজে সেগুলো অ্যাপ্লাই করবেন, কাজ যখন করবেন অ্যাপ্লাই করবেন। এখন কথা হচ্ছে আমি এগুলো জানিই না, তাহলে তো সমস্যা। রেগুলারলি যদি আমি বলি বা একদম ইজি করে যদি বলি যে আমার ডিজাইন করার জন্য ডিজাইনার যারা মাথা আছে, মানে ওয়ার্ল্ডের টপ টপ ডিজাইনার, টপ টপ ডক্টর রিসার্চার, ইউনিভার্সিটি যারা প্রফেসর যারা আছে, যারা ডিজাইন ইন্ডাস্ট্রি টিচার, যারা আর্টের বড় বড় আর্টিস্ট যারা, তারা আমাদের মতো জুনিয়র যারা আছি, তাদের ডিজাইন সেন্স অ্যান্ড ডিজাইন মেকিং প্রসেসকে একটা শেপের মধ্যে নিয়ে আসার জন্য আমাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিছে, যে তোমরা এইগুলো মেনটেন করে তারপর ডিজাইন করবে, তাহলে তোমার ডিজাইন এই এই ক্রাইটেরিয়াগুলো ও ফিল আপ করবে, যেন আমরা যা মন চায় তাই করতে পারি, রাইট? অনেক কিছু করতে পারি, যা পেইন্ট টুল দিয়ে এটা করতে পারি, সেটা করতে পারি, লট অফ থিংস আমরা সবই বানাইতে পারি। তো কথা হইছে ওইটা আমার কর্পোরেট ইন্ডাস্ট্রি বলেন বা হোয়াট এভার, যে আমার সফিস্টিকেটেড হচ্ছে কিনা। আরো যদি সহজ করে বলি, সেটা আসলে কাজ করে কিনা। এখন এই কাজ করতে গেলে বা কোনো কিছুকে আপনি যদি রান করাইতে চান, তাহলে আপনার নিশ্চয়ই সেখানে কিছু জিনিসপত্র মেনটেন করতে হবে। দিস দ্য রিজন যে আপনাকে এই ডিজাইন বোদ্ধা যারা আছে বা ডিজাইন রিসার্চার যারা আছে, তারা আপনাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিছে, কিছু রুলস দিছে, কিছু রুলসের থেকেও বলবো যে এটা আপনাকে কিছু থিওরি দিয়েছে, যে থিওরিগুলো আপনি মেনটেন করে কাজ করবেন। এই জিনিসটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজাইন, বা আমরা সহজে বলি ডিজাইন প্রিন্সিপাল। আর এই ডিজাইন প্রিন্সিপাল সব মেনটেন করাটা, এটাকেই বলা হচ্ছে ডিজাইন কম্পোজিশন মেনটেন করে কাজ করাটা। আই গেস আপনারা এই ব্যাপারটা খুব সহজে বুঝতে পারবেন, যে আপনি কম্পোজিশন বলতে আমরা কি বুঝি। আমরা ছোটবেলায় সম্ভবত কম্পোজিশন মেকিং ইংলিশে ছিল, টুকটাক ছিল। দিন শেষে কম্পোজিশন কথাটা কি? কোনো কিছু মানে খুব সুন্দর ওয়েতে তৈরি করা, এটাই তো, তাই না? কম্পোজিশন, মিউজিক কম্পোজিশন হয়। আমরা কম্পোজার জিনিসটার সাথে অনেক বেশি পরিচিত। একজন কম্পোজার সে কি করে আসলে? মিউজিশিয়ান একটা জিনিস, যে ভয়েস আর্টিস্ট যে, ওইটা এক জিনিস, মানে যে গায় স্টেজে ওইটা এক জিনিস, আর কম্পোজিশন বা মিউজিক কম্পোজ যে করে, বা এটাকে মনে হয় বাংলায় বলে গীতিকার বা সামথিং এরকম কিছু। সো আসলে ওনারা কি কাজটা করে? ওনরা কাজ করে কোথায় কোন টেম্পো যাবে মিউজিকের, কোথায় কোন আহ, ইয়াটা কি বলবো, যে নোট যাবে, কোথায় কোন মিউজিক ইনস্ট্রুমেন্টটা যাচ্ছে, কোথায় ফেড ইন হচ্ছে, কোথায় ফেড আউট হচ্ছে, এফ নোট যাবে নাকি ই নোট যাবে, নাকি এ নাকি বি নাকি সি, সি শার্প অর জি শার্প, হোয়াট এভার, কোনটা কোথায় কোন পজিশন, এক্স্যাক্ট কোন পজিশন থেকে শুরু হবে, কোনটা কোথায় বসবে, এই ব্যাপারগুলো যে মেনটেন করে বা যে ডিজাইন করে, ওইটাই হচ্ছে কম্পোজার, মিউজিক কম্পোজার। সেম জিনিস, ওই জিনিস যখন আমি আর্টে করতেছি বা ডিজাইনে করতেছি, কোথায় কালার কি হবে, কোথায় ফন্ট কি হবে, সাইজ কিরকম হবে, তারপর হায়ারার্কি কিরকম হবে, ভিজুয়াল নয়েজ কি আসবে সেখানে, সেখানে হোয়াইট স্পেস কতটুকু রাখতে হবে, এই ইচ অ্যান্ড এভরিথিং মেনটেন করে যখন আমি একটা ডিজাইন করতেছি, তখন আমি বলতেছি যে কম্পোজিশন মেনটেন করে কাজ করছি। বাট এই যে আমি যে কাজ করতেছি, এই যে ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে যে কাজটা করলাম, এই পুরো প্রসেসটাকেই আমি বলতে পারি ডিজাইন কম্পোজিশন। খুব সহজ করে বলছি, হয়তোবা আমি ভুলও বলতে পারি। আহ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ডিজাইন প্রিন্সিপাল, এই কারণ এটা অনেক অনেক একাডেমিক ব্যাপার স্যাপার, সো এটা নিয়ে আসলে এত সহজে আসলে বলার জায়গা না। বাট আমি আপনাদেরকে বেসিক বোঝানোর জন্য, যাতে আপনি, আমি ভুল বলছি বললে তো বলেই ফেলছি, কিন্তু আপনি নিজে সেটা যাতে ফাইন্ড আউট করতে পারেন। এখন আমি যদি নাই জানি যে প্রিন্সিপাল অফ ডিজাইন, ডিজাইন কম্পোজিশন, তারপর এর মধ্যে আর কি কি আছে, সেগুলো আসলে কেন কি খায় নাকি মাথায় দেয়, ব্যাপারটা এরকম, রাইট? সো এটা ছিল একদম বেসিক স্পিচ, যে একদম বেসিক ব্যাপার স্যাপার। এখন এটা নিয়ে আপনি যত কাজ করতে পারেন। এখন কথা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে আসলে কি কি আছে, বা ডিজাইন রুলস, প্রিন্সিপালও না বলি, আমি বলি যে ডিজাইন রুলস, রাইট? ডিজাইন রুলস মেনটেন করে কাজ করব, ওই প্রসেস হচ্ছে ডিজাইন কম্পোজিশন। এবং আমি সব কিছু যদি মেনটেন করে কাজ করতে পারি, তাহলে তখন আমি বলতে পারবো যে আমি ডিজাইন কম্পোজিশন মেনটেন করে একটা সুপার কোয়ালিটি কাজ করছি। দিস ইজ দ্য রিজন যে দেখবেন বাইরের যারা ডিজাইনার, ওদের ডিজাইনগুলো খুবই সিম্পল হয়, খুবই সিম্পল, কিন্তু ওইগুলো কেন এত ডিমান্ডেবল, রাইট?
আমাদের অনেকের কোশ্চেন আসে না যে আমি তো অনেক ভালো কাজ করি, যেমন আমি ফটোশপে এই কালার টালার এটা সেটা দিয়ে মানে কি না কি যেন করে ফেলি, কিন্তু বাইরের একজন ডিজাইনার সে খুব সিম্পল কাজ করে, বাট ওইটার ভ্যালু অনেক বেশি কর্পোরেট ইন্ডাস্ট্রিতে। কর্পোরেট বলতে আমার যেখানে আমি যেখানে গিয়ে এই ডিজাইন স্কিল সেল করব, রাইট? বিকজ অফ দ্যাট তার কম্পোজিশন মেনটেন করে কাজ করে, আর আপনি যখন এই কম্পোজিশন মেনটেন করে কাজ করবেন তখন আসলে আপনি ইচ্ছা মতো কাজ করতে পারবেন না। এখন আপনার কাছে এই কম্পোজিশন নাই, এই একটা আর্টবোর্ড আছে, আর্টবোর্ডে আপনি যা মনে চায় তাই করতে কাজ করতে পারেন, আপনার যেটা মনে চাইতেছে সেটা বানাইতে পারতেছেন, মনে চাইলে সোয়াচেস থেকে সবগুলো কালার দিয়ে ফেলতে পারতেছি। বাট যখন আপনি এই কম্পোজিশন মেনটেন করবেন তখন দেখবেন আর এইগুলো পারতেছেন না। তাহলে এখন আমাদের উচিত না যে ডিজাইন প্রিন্সিপাল আসলে অ্যাভয়েড করা, কারণ আমি তো ইচ্ছা মতো কাজ করতে পারতেছি না। আপনি কতদিন অ্যাভয়েড করবেন, কতদিন টুলস শিখবেন, তাই না? সারা জীবন তো আমি টুলস নিয়ে কাজ করবো না, এটা তো আমার টার্গেট না। আমার টার্গেট হচ্ছে ডিজাইন শেখা। আর ডিজাইন যদি শিখতে চান সেই ক্ষেত্রে আপনার যা লাগবে তা হচ্ছে এই প্রিন্সিপাল অফ ডিজাইন। সহজ ব্যাপার। আমি বেসিক থেকেই এই জিনিসগুলো টুকটাক শিখবো, টুকটাক জানার ট্রাই করবো। এগুলো সবই থিওরিটিক্যাল কথাবার্তা, তো এগুলো আপনার নিজের অনেক পড়াশোনা করতে হবে এগুলো নিয়ে যদি আপনি ডিজাইনার হইতে চান। সো আমি এগুলো প্রথম থেকেই সবাইকে বলি যে আপনি যখন বেসিক স্টেজে আছেন, যখন টুলস শিখতেছেন, লাইক পেন টুল দিয়ে কি করতেছি এইগুলো যখন আপনি শিখতেছেন, তখন যেটা আপনি করবেন পাশাপাশি বা সাথে সাথে এই ব্যাপারগুলো নিয়েও নলেজ রাখার ট্রাই করবেন, ইনফরমেশন গ্যাদার করবেন। তাহলে যেটা হবে আপনি অনেক কাজ করতেছেন, প্র্যাকটিস করতেছেন, আপনার এইগুলো আস্তে আস্তে রেডি হয়ে যাবে। ওকে, সো এবার আসেন যে ডিজাইন প্রিন্সিপাল কি। ডিজাইন প্রিন্সিপাল কি বলে ফেলছি, এখন কথা হচ্ছে কোনগুলো ডিজাইন প্রিন্সিপাল এবং কেন এগুলো ডিজাইন প্রিন্সিপাল বলা হচ্ছে, এর মধ্যে কি কি আছে। এর মধ্যে আছে এমফাসাইজ। ফার্স্টেই বলে এমফাসাইজ জিনিসটা কি, কোনো একটা জিনিসকে আমার একটা ডিজাইনের মধ্যে 20টা শেপ থাকতে পারে, লাইক দ্যাট। যদি আমি খুব সহজ করে বুঝাই, আজকে আমি কিছু শেপ দিয়ে এইগুলো এক্সপ্লেইন করার ট্রাই করবো, এবং এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখুন এরকম শেপ দিয়েই এক্সপ্লেইন করা হয়। বিকজ অফ দ্যাট ইজি, আপনি বুঝতে আপনার সুবিধা হবে, কারণ আমি একটা কম কি বলবো যে কমপ্লেক্স ডিজাইন দিয়ে যদি এগুলো আপনাকে বুঝাইতে চাই, আপনি মনে করবেন যে ধরো ভালোই লাগতেছে না। আমি এখানে অনেকগুলো শেপ নিব। এখন কি কালার শেপ নিচ্ছি, আমি ধরেন ব্ল্যাক কালার শেপ নিচ্ছি। আমি ব্ল্যাক কালার অনেকগুলো শেপ নিব। এগুলো আমার কি ডিজাইন এলিমেন্ট। আমরা জানি হোয়াট ইজ ডিজাইন এলিমেন্ট, রাইট? আমরা জানি ডিজাইনের শেপ কি। ডিজাইন এলিমেন্ট আমি অনেকগুলো শেপ নিয়ে একটা ডিজাইন, মনে করেন এটাই একটা ডিজাইন, রাইট? এই ডিজাইনের মধ্যে অনেক কিছু থাকে, ধরেন এটা টেক্সট, এটা ইমেজ, এটা হয়তো বা গ্রাফিক্যাল এলিমেন্ট, এটা লেন্স ফ্লেয়ার, এটা ফন্ট কালার, এ লট অফ থিংস, সব কিছু আছে একটা ডিজাইনের মধ্যে, সব কিছুই থাকে বেসিক্যালি। এখন আমার ক্লায়েন্ট ডিমান্ড করতেছে, বা আমার কাজ বা আমার ডিজাইন কি ডিমান্ড করে, আমার ডিজাইন ডিমান্ড করতেছে অনেক টেক্সট, সেখান থেকে কোনো নির্দিষ্ট একটা টেক্সটকে আমি অডিয়েন্সের কাছে বেশি ফোকাস করাতে চাইতেছি। বা জিনিসটা এরকম যে কার চাহিদা বেশি বা কার ডিমান্ড আমি বেশি ক্রিয়েট করতেছি এই পুরো ডিজাইনের মধ্যে। ধরেন আমি এর ডিমান্ডটা বেশি দিতে চাচ্ছি। বা এখন দেখেন আমি আরো সহজ করে বলি, আপনি এগুলো ভুলে যান, এগুলো দেখার দরকার নেই, জাস্ট এখানে তাকান। এখানে অনেকগুলো শেপ, সব সেম, রাইট? কোনোটা কি আলাদাভাবে আপনার চোখে পড়তেছে যদি আপনি এই জায়গাটায় তাকান? না, সব ব্ল্যাক, রাইট? ব্ল্যাক বক্স। বাট যখন আমি একটা বক্স ইয়েলো কালার করে দিতেছি, বা ধরেন একটা বক্স রেড কালার করে দিতেছি, এখন দেখেন কোন জিনিসটা আপনার চোখে পড়তেছে সবার আগে? রেড কালার, রাইট? এটা শেপটা যদি একটু চেঞ্জ করে দিই, তখন তো আরো ডাবল চোখে পড়তেছে আপনার। তখন এই ব্ল্যাক ব্ল্যাক এই শেপগুলো স্কোয়ার বক্সে চোখ যাবে না, ড্যাম শিওর। কারণ আমাদের ব্রেইন মেকানিজম এভাবেই কাজ করে। বিলিভ করেন আর না করেন, আপনি নিজে টেস্ট করেন যে আপনি এখানে সব তাকায় থাকেন, তাকায় দেখেন যে আপনি এইটার দিকে তাকালেও আপনার ব্রেইন সিগন্যাল নিতেছে এইটা। আপনি এখানে তাকায় থাকেন, এই প্রথম বক্সের দিকে তাকান, আপনার ব্রেইন সিগন্যাল দিতেছে এই জায়গাটা। কারণ এটা অন্য সবার থেকে ডিফারেন্ট এবং ডিফারেন্ট কালার, এবং এটাকে আমি এমফাসাইজ দিছি বা বেশি গুরুত্ব দিয়ে ফেলছি এরকম। সো এটা আমি ইচ্ছাকৃত করতেছি, কারণ আমি চাই এখানে আমার ফোকাসটা পড়ুক। এখন দেখেন এখানে অনেকগুলো টেক্সট থাকবে, একটা ডিজাইনে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি ফোকাস দিতেছি কোথায়? আমি বিহান্সে চলে এসেছি। আপনারা যদি দেখেন এখানে একটা হয়তো পোস্টার ডিজাইন করা আছে, রাইট? এখন এই পোস্টার ডিজাইনের মধ্যে এখানে অনেক গাছ আছে, গাছে লতা পাতা আছে, এখানে আবার কিছু
প্রজাপতি আছে, এখানে মাঠটা ফেটে টেটে গেছে, তার মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড আছে, আকাশের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে টেক্সট আছে। বাট আমি যখন এই ইমেজটা এভাবে নিয়ে আসতেছি, আসার পর প্রথম আমার চোখ পড়তেছে কই এই হাতের, আর এই হাতের মাঝখানে যে একটা গ্লোব আছে, এই গ্লোবটা, এই যে প্রথমে চোখে পড়তেছে না, এটা ডিজাইনার, এটা যে ডিজাইনার সে ইচ্ছাকৃতভাবেই করেছে। সে চায় না প্রথমেই তার এই যে আদার এলিমেন্টের নজরটা যাক বা ফোকাস পয়েন্ট যাক। সে এই যে এই জিনিসটা আমার চোখে আগে এমনভাবে ক্রিয়েট করছে যে এটাই আমার চোখে পড়তেছে। এই ব্যাপারটা হচ্ছে এমফাসাইজ করা বা বেশি গুরুত্ব দেয়া। সেম জিনিস যদি আমি দেখি এখানেও হয়তো বা বলছে, ওরা এটাই বলবে, ওরা হয়তো আরো খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে বলবে যে এস্টাবলিশ এ ফোকাল পয়েন্ট ইন ইউর ডিজাইন। যেটা একটু আগে বলছি যে আমার ডিজাইনের মধ্যে একটা ফোকাল পয়েন্ট বা যেখানে আমার প্রথম নজর পড়তেছে, বা ফোকাল পয়েন্ট কি, ফোকাল পয়েন্ট হচ্ছে ফোকাস পড়াটা, ফোকাস। আমরা হয়তো বা ক্যামেরার ফোকাস জানি, ওই সেম জিনিস ক্যামেরা ওই একই কাজ করে, ফোকাল পয়েন্ট। ওকে, ইন ইউর ডিজাইন টু প্রায়োরিটাইজ ইনফরমেশন অ্যান্ড গাইড দ্য ভিউয়ার অ্যাটেনশন, যেটা আমি একটু আগে বললাম যে আমার এখানে নজরটা পড়তেছে কিনা, তাই না? দেখেন আপনি এখানেও তাকালেও আপনার নজর কিন্তু এখানেই, মানে মাথায় আমাদের যে ব্রেইন, ও এভাবেই আসলে কাজ করে। আই, নাক, কান, নিচে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, এটা এভাবেই কাজ করা। যেমন হুট করে আপনি একজনের সাথে কথা বলতেছেন, হুট করে কেউ যদি আপনার কাছে বা আপনার পিছে অনেক জোরে শাউট করে, ছোট বাচ্চারা এটা করে। যেমন আমি সামটাইম এই যখন আমি ক্লাস নিচ্ছি বা ক্লাস রেকর্ড করি, আমার দুইটা কাজিন আছে, আমরা একসাথে থাকি। ওই ওর ছোট যেটা, ও খুব জোরে একটা চিৎকার দেয়, তখন আমার পুরো অ্যাটেনশন ওই জায়গায় চলে যাচ্ছে। যেটা আপনারা ঘুমের মধ্যে অনেক সময় ফিল করবেন যে আপনি ঘুমাচ্ছেন, খুব এই যে এগুলো হচ্ছে আপনি ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন, একটা সাউন্ড আসলো, আপনার ঘুম ভেঙে গেছে, আপনার অ্যাটেনশন ওই জায়গায় চলে যাবে, রাইট? এটা হচ্ছে ওই সাউন্ডটা হচ্ছে এমফাসাইজ বা ফোকাল পয়েন্ট দিচ্ছে সাউন্ডের জায়গাটা থেকে, আর ভিজুয়ালের জায়গাটা থেকে এইটা, রাইট? দেখার ক্ষেত্রে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এমফাসাইজ এক কথায় সহজ বিষয় হচ্ছে যে এমন কিছু ক্রিয়েট করা যেখানে আমার অডিয়েন্সের নজর, আরো সহজ করে বলি, অডিয়েন্সের নজর আটকে যাবে। আপনি যদি বিহান্সে প্রচুর ডিজাইন দেখেন, দেখবেন হুট করে কোনো একটা ডিজাইনের নজর আটকায় গেছে, এখানে অনেকগুলো ডিজাইন আছে তাই না, হুট করে আপনার এই জায়গাটা চোখ আটকায় যাবে, কারণ এটা অনেক বেশি ভাইব্রেন্ট কালার, মাস্ট, এর জন্য আটকায় যাচ্ছে। এটা কিন্তু আরো সুন্দর ডিজাইন, বাট এখানে কিন্তু আপনার নজর আটকাবে না। বাট আপনি যখন এই ডিজাইনটায় ক্লিক করবেন, জাস্ট অনলি এই ডিজাইনটাই থাকতেছে, এখানে কোন জিনিসটা আপনার প্রথমে নজর পড়তেছে বা ফোকাসে পড়তেছে, এই লেখাটা, এটা না, এই লেখাটা, এটাই হচ্ছে এমফাসাইজ করাটা। এবং এই ডিজাইনে এই যে ক্লায়েন্ট বা ওর সরি ওর ডিজাইনার তার অডিয়েন্সকে এই মেসেজটাই আগে দিতে চাচ্ছে, নেমটা। কারণ অডিয়েন্সের পক্ষে কিন্তু পসিবল না যে এটা কি প্রথমেই আইডেন্টিফিকেশনটা করা, রাইট? সো আপনি অ্যাজ এ ডিজাইনার হায়ারার্কি মেনটেন করলেন। হায়ারার্কি কি সেটা আরো পরে আসতেছি, যে আপনি এমফাসাইজ দিচ্ছেন কোনো একটা শেপে। আশা করি এটা আপনাদের ক্লিয়ার, এবং এটা একদম খুব সহজে বুঝাইতেছি ভাই আমি। এটা নিয়ে অনেক কমপ্লেক্স ইনফরমেশন আপনারা নিতে পারবেন, অনেক কমপ্লেক্স লার্নিং পাবেন। ইউটিউব সার্চ করেন, অনেক বিগ বিগ ডিজাইনার যারা আছে তারা এগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে, সেগুলো একটু শোনা ট্রাই করেন, এইগুলো শুনেন, এগুলো বুঝেন, এগুলো অ্যাপ্লাই করেন, দেন আপনি বুঝবেন যে এই ডিজাইন করতে গেলে কি লাগে, কেন এই ডিজাইন এত সিম্পল, তারপরেও এত টাকা দিয়ে ক্লায়েন্টরা নেয়, কেন নাই? আমরা বলি না যে এটা কি ডিজাইন করছে, জাস্ট একটু কালার দিছে আর ফন্ট দিছে, তাই না? কালার আর একটু ফন্টই দিছে। এই যে দেখেন এখানে এমফাসাইজটা কি, এই যে এই রোজা বনহার অ্যান্ড ডজন ব্র্যান্ড নেম। এবং দিন শেষে আমার মার্কেটিং টিম আমার মতো ডিজাইনার কাছে কি চায়, তার ব্র্যান্ডিং করতে, এটাই তো তার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট পারপাস। এরপরে হাবি যাবি অনেক কিছু আছে, লাক্সারিয়াস ফিল টিল, এই অনেক কিছু আছে, কালার সাইকোলজি, বাট সবার আগে তার ব্র্যান্ডিং করতে চায়। দিন শেষে সে যাই করে সব ব্র্যান্ডিং এর জন্য। আমি তাকে তার ব্র্যান্ডিং পারপাস মিট করে দিলাম। এই প্রোডাক্ট একটা সুপার শপে যখন থাকতেছে, প্রথমেই নজর যাবে বা ফোকাল পয়েন্ট ক্রিয়েট হবে এই জায়গাটায়। কি এই যে পারপাস মেনটেন করে দিলাম আমি, এটাই হচ্ছে এমফাসাইজ। আমার জায়গা থেকে আমি ডিজাইনার এটা মেক করব, সিম্পল। এবার আসেন ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। হোয়াট ইজ ব্যালেন্স, হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? এটা একদম সহজ, যে সব এলোমেলো থাকে
আমার রুমের মতো, আমার রুমের শার্ট প্যান্ট ইচ অ্যান্ড এভরিথিং ছড়াছিটা থাকে, মাউস একটা এখানে থাকে, ওইটা ওইখানে থাকে, স্ট্যান্ড পিছনে থাকে, খুব বাজে অবস্থা, রাইট? সেম জিনিস আমাদের অনেকেরই হয়, উল্টা পাল্টা হয়ে আছে সব, কোনো অ্যালাইনমেন্ট নাই, একটা এখানে বা আর একটা ছোট, এই যে ছোট একটা আছে, এটা একদম ছোট, এরকম কিছু ছোট শেপ ক্রিয়েট করি আমরা, একটা এখানে দেই, একটা এখানে, এই যে ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখতে হয়তো বা ভালো নাও লাগতে পারে, আবার ভালো লাগতেও পারে। এখন কথা হচ্ছে যে আমি এটাকে অ্যালাইন করে দিব, ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কি? এই যে কই গেল অ্যালাইন, এই যে এখানে আপনাদের হয়তো বা উপরেও থাকতে পারে, যে কোনো জায়গা থেকে নিতে পারেন, এখানেও আছে অপশন হেল্পের পাশে, বাট আমি সবসময় এখান থেকে ইউজ করে অভ্যস্ত, এবং এই আইকনগুলো দেখলে আপনি বুঝে যাবেন। যেমন এই যে অবজেক্ট যেগুলো আছে এগুলোকে আমি এক্স সারিতে বসাবো, মানে লাইন ধরো, ওদের বলছে তোমরা লাইন ধরো, ওরা লাইন ধরবে যখন আমি ওকে ভার্টিক্যাল অ্যালাইন করে দিব। ও লাইন ধরে ফেলছে। এদেরকে বলছি যে তোরাও লাইনে আয়, ওরা লাইনে চলে আসছে, আসতেই হবে কারণ ওকে আমি অ্যালাইনমেন্ট করাইতেছি। এটাই মানে সবকিছু সাজানো গুছানো থাকাটা। যেমন আমি যদি আমার একটা লোগো ডিজাইন দিয়ে যদি বলি হোয়াট ইজ অ্যালাইনমেন্ট, একটা লোগো আছে আমার এখানে, এটা আমার একটা ক্লায়েন্ট প্রজেক্ট, অ্যালাইনমেন্ট করতেছি। এখন ধরেন যে এটা আইকন, আইকন পার্ট, আর এটা হচ্ছে ব্র্যান্ড নেম, রাইট? এটা এখানে আছে। এখন দেখেন এটা কিরকম লাগতেছে, দেখতেই মেজাজটা গরম হয়ে যাইতেছে না? মনে হচ্ছে দুইটা দুই জিনিস। আবার ডিজাইন পারপাসে, ডিজাইন আর্ট পারপাসে হয়তো বা আমি তাকে বলছি যে ভাই এটা স্পেস লাইটটা একটু পাশে সরে গেছে, এটাই আমি ডিজাইন করছি, বলতে পারি, বাট এটা ডিজাইন, গ্রাফিক ডিজাইন মেনটেন করতেছে না, বা ডিজাইন কম্পোজিশন মেনটেন করতেছে না। বাট যখন আমি দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে দিতেছি, এই যে অ্যালাইন করে দিলাম, তখন দেখতে জোস লাগতেছে। এটাই ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। এখন ব্যালেন্সটা কি? দেখেন সবগুলো শেপ খুব সুন্দর সাইজে আছে, রাইট? বাট প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে এই যে মাঝখানে একটা ঢুকে গেছে, তাই না? এখন এটাকে আমি ব্যালেন্স করব, এগুলো চারটা চারটা আছে, এটা আমি ওই সেম করব যাতে সব দেখতে ভালো লাগে। এবার আসেন এটাকে এখানে বসায় দিই, এই হচ্ছে ব্যালেন্স করলাম আমি। সেম জিনিস আমাদের ডিজাইনে থাকা উচিত। আমরা একটা ডিজাইনে হয়তো বা 10টা 15টা 20টা ফন্ট স্টাইল নেই, বা ডিফারেন্ট ডিফারেন্ট ফন্ট নেই। আই গেস আপনারা জানেন যে ফন্ট স্টাইল কি, হ্যাঁ, টাইপোগ্রাফি কি, ফন্ট ফ্যামিলি কি, এগুলো আপনারা জানেন। সো আমি সহজ করে বলি, ওগুলো আমরা একাডেমিক জায়গায় ওগুলো জানি, ওকে ফাইন। সো এখানে আমি যখন 5টা ফন্ট নিতেছি, 6টা ফন্ট নিতেছি, এগুলোকে আসলে আপনার ব্যালেন্স করতে হবে। যেমন সব ফন্টের কাছে সব ফন্ট ভালো লাগে না, ব্যালেন্স করাইতে হবে। যেমন এখন দেখেন এই যে 4টা বা 5টা, এদেরকে এই জায়গাটায় যদি আমি রাখি হয়তো বা ব্যালেন্স হয়েছে, বাট এই জায়গাটা আমার মিসম্যাচ লাগতেছে, তাই না? তাহলে আমার এটা বাদ দিয়ে দিতে হবে। এবার একটা অর্ডার ক্রিয়েট হয়েছে, রাইট? বা ব্যালেন্স, আমি বলতেছি ব্যালেন্স হয়েছে। যেন আমি এটা আরো সহজ করে বুঝাই, একজন মোটা মানুষ অনেক বাল্কি, আর একজন চিকন মানুষ লাইক আমার মতো থিন টাইপের, এই দুইজন যখন এক জায়গায় বসে তখন দেখবেন যে যে চিকন তারা আরো বেশি চিকন লাগতেছে, যে মোটা তারা অনেক বেশি মোটা লাগতেছে। বাট দুইজন চিকন মানুষ মানে লাইক মি, স্লিম ফিগার, এরা দুইজন যখন একই সাথে বসতেছে বা এক এক পাশাপাশি এক বেঞ্চে দুইজন বসছে, তখন দেখবেন যে কাউকেই বেশি মোটা বা কাউকে অনেক বেশি চিকন এরকম লাগতেছে না। আবার দুইজন হেলদি মানুষ একই সাথে আছে, এক জায়গায় আছে, দেখতে খুব একটা খারাপ লাগবে না, বা ভালোই লাগবে, সবাইকেই ভালো লাগে। বাট আমি বলতেছি যে ব্যালেন্সের জায়গাটা থেকে। সো এই যে আহ, জিনিসটা ঘটতেছে এটাই হচ্ছে ব্যালেন্স। দুইজন, একজন মোটা মানুষ অনেক বেশি মোটা, বা সেম জিনিসটা দেখবেন যে আমার ক্ষেত্রে হয়, আমার হাইট অতটা না, আমি 5'5". সো আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমার অনেক অনেক ফ্রেন্ড, আমার ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে ফ্রেন্ড, তারপর ইন্ডাস্ট্রিতে অনেক ফ্রেন্ড আছে। সো আমার যারা ক্লোজ ফ্রেন্ড যারা, ওরা অনেক হেলদিয়ার, প্লাস ওরা অনেক মাস্কুলার, জিম টিম করে, রিচ কিট। বাট ওদের সাথে আমি যখন যাই একসাথে ছবি তুলি, আমাকে খুব ছোট্ট দেখা যায়। কেন ছোট দেখা যায়? কারণ ওরা অনেক মানে বিগ হাইট, বিগ মাসেল, 4-5 জন একই সাইজের, মাঝখানে আমি হয়তো বা এরকম ছোট মানুষ বা খুবই পাতলা একজন মানুষ, তখন ওই জিনিসটা ব্যালেন্স মনে হয় না, ইমব্যালেন্স লাগে। বাট আমি যদি ওইরকম মাস্কুলার হইতাম বা ওইরকম হাইট হইতো, আমার 6'1", 6'2" হাইট হইতো, তখন দেখতেন যে সবাইকে একই রকম লাগতেছে, মানে জিনিসটা হচ্ছে তখন লিনিয়ার লাগতো। যেমন আমার এই ডিজাইনে এই এখানে 4টা মানুষ বা 4টা শেপ, এটা হচ্ছে লিনিয়ার অর্ডার,
মাঝখানেই যখন আমি এরকম একটা দিয়ে দিতেছি তখন ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল, রেডিয়াল হয়ে গেছে, তখন মানে রেডিয়াল অর্ডার হয়ে গেছে। বাট একে যখন আমি সরে দিতেছি ব্যালেন্স করে ফেলছি। সো এটা সহজ করে বুঝাইলাম। এই ব্যালেন্সের উপর আর অনেক কিছু আছে, ডিস্ট্রিবিউট করা, এলিমেন্ট ডিস্ট্রিবিউট করা, কোথায় কি দিতেছি, কার পাশে কাকে রাখবো, আমি এর পাশে একে রাখবো, এর নিচে একে রাখবো, ব্যালেন্স করতেছি এবং অ্যালাইনমেন্ট করতেছি। দেখেন সেম গ্যাপ, প্রত্যেকটা শেপের মধ্যে সেম গ্যাপ। সেম জিনিস আপনার ডিজাইনের ক্ষেত্রেও হওয়া উচিত। যেমন আমার এখানে যদি দেখি, আমার এখানে দেখেন এই পাশেও ঠিক যতটুকু ফাঁকা, ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুল কি কালার নিব? হোয়াইট কালার নিব। কন্ট্রাস্ট তৈরি করতেছি। আমার এই পাশেও যতটুকু স্পেস, আমার ঠিক এটি এর এই ক্যাপ থেকেও এখান থেকেও এতটুকু স্পেস, মাঝখানে খুব সুন্দর একটা স্পেস আছে, এখানেও ওই সেম স্পেস আছে। সো ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, এখানে এভরিথিং ডান, রাইট? বাট এই সেম জিনিসটা যদি আমি এভাবে করতাম, ধরেন সেম জিনিসটা আমি হয়তোবা এভাবে করতেছি যে এটার নিচে নামাই দিছি, মাঝখানে বিগ গ্যাপ রেখে দিছি। এখন আপনার কি মনে হইতেছে এটা একটা আলাদা পার্টিশন লোগো, আর নিচে এটা আলাদা, তাই না? বাট সেম জিনিস যখন আমি এখানে উঠাই দিতেছি, এখন বলতে পারেন যে ভাই একই তো মনে হচ্ছে, স্পেস লাইট। আমি যদি এখানে লিখে দেই, কি লিখবো, ধরেন ক্লাস 8, তাও আপনি আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, বা আইডেন্টিফিকেশনের কোনো জায়গা নাই। এখন দেখেন ক্লাস 8 দেওয়া যাচ্ছে না, এই ফন্টের মধ্যে 1 2 3 4 দেওয়া যায় না, রেগুলার আসে। আচ্ছা ধরেন স্পেস ক্লাস দিয়ে দিলাম, যেটা দেখতে সেম লাগতেছে। অ্যালাইনমেন্ট করতেছি, অ্যালাইনমেন্ট করার আরেকটা ওয়ে হচ্ছে রুলার ইউজ করা। এই যে এই পাশে আপনি কন্ট্রোল R ক্লিক করলে আপনার এই রুলারটা আসবে, কন্ট্রোল R আবার ক্লিক করবেন, এটা চলে যাবে। কন্ট্রোল R, রুলারের ফার্স্ট লেটার R। সো আশা করি আর জীবনে ভুলবেন না। এখন এটাকে এই জায়গায় নিয়ে আসি, দেখেন মোটামুটি একদম ক্লোজ এনাফ। এই কাজগুলো আপনি যত করবেন, দেখবেন একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার কাছে এগুলো একদম ইজি মনে হয়েছে। এখন দেখেন এই জায়গাটায় ইমব্যালেন্স হয়ে গেছে, রাইট? এই যে এক্সট্রা চলে আসছে উপরের সাথে, আমি অ্যালাইনমেন্ট করি নাই, তাহলে এটাকে আসেনি অ্যালাইনমেন্ট করি। হয় ফন্ট ছোট করতে হবে বা কিছু একটা করে সেম অর্ডার নিয়ে আসতে হবে, তখন জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন এই প্র্যাকটিসগুলো সব সময় করব, এই প্র্যাকটিসগুলো আমি কি করব, সব সময় করার চেষ্টা করব। আমি সর্বোচ্চ এতটুকু গ্যাপ দিতে পারি, এতটুকু গ্যাপ দিলেও দেখবেন যে তখন চোখে ভিজুয়াল নয়েজ ক্রিয়েট হচ্ছে। এটা আরেকটু উপরে উঠে দিই, এখন দেখতে খুব জোস লাগতেছে না? আগেরটা থেকে এটা অনেক ভালো লাগতেছে, কারণ একদম নিট অ্যান্ড ক্লিন। সো এটাকে আমরা বলতেছি ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট। এবার আসেন কন্ট্রাস্ট কি, হোয়াট ইজ কন্ট্রাস্ট? আই গেস ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট নিয়ে আপনাদের আর কখনো প্রবলেম হবে না। প্রবলেম হবে তাদেরই যারা হয়েছে এই ক্লাস ঠিক মতো দেখবে না, টেনে টেনে দেখবে। আরও প্রবলেম হবে এটার উপরে আপনার আরও অনেক কিছু জানতে হবে, যদিও যেহেতু এই ইন্ডাস্ট্রিতে এসেছেন আরও অনেক ইনফরমেশন আপনি জানবেন। এবার আসেন কন্ট্রাস্ট, হোয়াট ইজ কন্ট্রাস্ট? কন্ট্রাস্ট হয়েছে এই জিনিস যে ধরেন আমি পুরোটা গ্রুপ করে নিই, অপোজিশন ক্রিয়েট করা। আপনি খুবই ঠান্ডা মানুষ, মানে খুব অল্প অল্প কথা বলেন, আর একজন অনেক লাউডলি কথা বলে, দুইজন একই সাথে দাঁড়ানো, বা একটা চার দোকানে 10 জন মানুষ বসা, এর মধ্যে 9 জন একই স্কেলে কথা বলতেছে, ধীরে ধীরে কথা বলতেছে, একজন অনেক জোরে কথা বলতেছে, যেটা আমরা অনেক সময় দেখবো রাস্তাঘাটে একটা মানুষ ফোনে প্রচুর জোরে কথা বলতেছে আর সবাই ওনার দিকে তাকায় আছে। ওই মানুষটা হইছে ওই পার্টিকুলার স্পেসে বা এনভায়রনমেন্টের জন্য কন্ট্রাস্ট। লাইক আমি যদি আরো সহজ করে বুঝাই, ওই মানুষটা অনেক জোরে কথা বলতেছে, সো অ্যাটেনশন গ্রাব হচ্ছে, সে একই সাথে এমফাসাইজ পাচ্ছে, একই সাথে কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে। এখন এই ডিজাইনটা দেখেন একদম লিনিয়ার, এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। বাট যখন আমি বক্সগুলোকে ইয়েলো কালার করে দিতেছি, এটা হচ্ছে কন্ট্রাস্ট মেক করছি। যদিও কন্ট্রাস্ট হচ্ছে যে সব থেকে ইজি বোঝানোর জন্য হচ্ছে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারি আমি। অপোজিট ব্ল্যাক হোয়াইট, বা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটাকে হোয়াইট করে দিই আর এটাকে ব্ল্যাক করে দিই। সো অপোজিশন ক্রিয়েট করা, সেম জিনিসটা এখানেও দেখবেন আপনি। এই কন্ট্রাস্ট রুলস মেনটেন করে আমি একটা পোস্টার, ট্যাক্সি ড্রাইভার মুভিটা যারা দেখছেন তো ভালো বুঝতে পারবেন। ট্যাক্সি ড্রাইভার একটা মুভি ছিল, মেবি 80s-এর একটা মুভি। হ্যাঁ, এই মুভিটার একটা পোস্টার দেখেছিলাম,
এই যে দেখেন এটা রবার্ট ডি নিরোর আমার অনেক ফেভারিট একজন অ্যাক্টর। জোকারের যাকে মার্ফি ছিল, যে মার্ফিকে যে গুলি করে মেরে ফেলছে লাস্ট যে জোকার মুভি ছিল, ওই লোকটাই রবার্ট ডি নিরো, অস্কার প্রাপ্ত অ্যাক্টর। অনেক অনেক জোস অ্যাক্টিং করে, আমার কাছে ভালো লাগে, আমার ফেভারিট অ্যাক্টর আর কি। সো এই মুভিটার পোস্টার ডিজাইনটা দেখেন, এটা হয়েছে জানি একদম কি বলা যায় যে কন্ট্রাস্টের পারফেক্ট এক্সাম্পল। এখানে আপনার কোথায় নজরটা যাচ্ছে, মানে মিক্স হয়ে যাচ্ছে রবার্টির ফেস বডি, দেন ট্যাক্সি ড্রাইভার দেখেন। এখন তো সে এটা চাইলে অন্য কালার দিতেও পারতো, তাই না? যদিও পুরো ওভারঅল কনসেপ্ট তার ট্যাক্সি ড্রাইভার ছিল, ট্যাক্সির কালার থেকে নিছে, বাট এখানে কন্ট্রাস্ট মেক করছে। আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। সেম এখানেও এই পোস্টারটাও আপনি ট্যাক্সি ড্রাইভারের যতগুলো পোস্টার দেখবেন, ইভেন ফ্যানমেড যেগুলো, সেগুলোতে ওই কন্ট্রাস্টটা মেনটেন করছে। বাট এটা হয়তো বা মেনটেন খুব একটা ভালোভাবে অ্যারেঞ্জমেন্টটা করতে পারেনি, বাট তারপর আমার কাছে ভালো লাগতেছে। সেম জিনিস আপনি যদি আরো ভালো ভালো মুভি দেখেন, দি উলফ অফ ওয়াল স্ট্রিট, ওভারঅল এই যে কন্ট্রাস্ট মেক করে ফেলছে দেখেন। লিওনার্দোর চেহারা দেখার আগেও আমার এই দি উলফ অফ ওয়াল স্ট্রিট, এটা একটা খুব দুর্দান্ত মুভি, আপনার চাইলে দেখতে পারেন। অ্যাজ এ ডিজাইনার আপনার আসলে মুভি দেখা উচিত, বোঝা উচিত, কালার গ্রেডিং বোঝা উচিত, সাউন্ড ডিজাইন বোঝা উচিত, ট্রাই করবেন বোঝার জন্য। ওকে, সো আশা করি আপনি বুঝতে পারতেছেন যে আসলে কন্ট্রাস্টটা কি। এখন এই কন্ট্রাস্ট কেন করে, কন্ট্রাস্ট এটা একই সাথে আমি কি বলতেছি, কন্ট্রাস্ট করছে, কালারের জায়গা থেকে কন্ট্রাস্ট করছে। আবার এটাও কি বলতে পারি না যে ও এখানে এমফাসাইজ দিছে, আমার এই রুলস কি মেনটেন হচ্ছে, এমফাসাইজ হচ্ছে কিন্তু, তাই না? সহজ বিষয় ভাই। আর ডিজাইন নিয়ে আপনি যত বেশি মজা করে শিখবেন, মানে ওইভাবে ডেডিকেশন নিয়ে শিখবেন, প্যাশন নিয়ে জানা ট্রাই করবেন, তত মজা লাগবে। সো আপনি এরকম যে কোনো মুভিতে বিগ বিগ মুভি পোস্টার যেগুলো, লাইক যদি আমি বলি সোল অ্যানিমেশন মুভিটা পিক্সারের, ওরা খুব দুর্দান্ত কন্ট্রাস্ট করে, বিকজ অফ দ্যাট ওদের ডিজাইনার হয়েছে ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনার, রাইট? সো সোলের একটা ভেক্টর স্টাইলে বা ইলাস্ট্রেশনের স্টাইলে একটা পোস্টার ছিল, সোল পোস্টার লিখে সার্চ করি, সোল মুভি পোস্টার। আচ্ছা, ওইটা এখন খুঁজে হয়তো বা পাওয়া যাবে না, কারণ এটা ফ্যান মেড ছিল। এই যে পেয়েছি, দেখেন কন্ট্রাস্ট করে দিচ্ছে, রাইট? তেমন কিচ্ছু করার দরকার নাই ভাই ডিজাইনে। ওই যে বললাম, ডিজাইন হয়েছে, আপনি যখন বোঝার শুরু করবেন তখন একটা ছোট একটা ফোঁটা দিলেও ওইটাও ডিজাইন হয়ে যাবে। ব্যাপারটা এরকম, কারণ আপনি এক্সপেন্সড। এখন এই জিনিসগুলো দেখেন, এই ডিজাইনার, এটা যে ডিজাইনার এই মুভি পোস্টার ডিজনি পিক্সারের, ও জানতো পুরো এই সোল মুভি যারা দেখছেন, আদারওয়াইজ যারা না দেখছেন তারা হয়তো বা কানেক্ট করতে পারবেন আমার কথার সাথে। সো দেখে ফেলবেন, এই মুভিটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, দেখে ফেলবেন, অনেক মজার একটা মুভি, খুবই জোস ইন্সপিরেশনাল একটা মুভি, অ্যানিমেশন মুভি। আচ্ছা, সো দেখেন এখানে পুরো মুভির স্টোরিটা খুব অল্পের মধ্যে তুলে ধরছে কন্ট্রাস্ট করে। সো সহজ বিষয়, খুব একটা আহামরি কিছু না কিন্তু এগুলো। তারপর হচ্ছে রিপিটিশন। হোয়াট ইজ রিপিটিশন? একই ডিজাইনের একই শেপ বা একই এলিমেন্ট ঘুরে ফিরে ইউজ করাটা, বা রেপিটিশন। আমি যদি রেপিটিশনের খুব সহজ একটা উদাহরণ যদি দেখাইতে চাই, সেক্ষেত্রে ফটোশপে যাইতে হবে। আমি রিসেন্টলি এই কাজটা করছি, এটা এবং এটা অলমোস্ট রানিং এই কাজটা। রেপিটিশন হচ্ছে একই এলিমেন্ট একই অর্ডারে ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট মেনটেন করে, কন্ট্রাস্ট মেনটেন করে, এমফাসাইজ আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট কন্ট্রাস্ট এটা মেনটেন করছে এখানে, যাতে আপনার এই কালারগুলো চোখে পড়তেছে। বাট ব্যালেন্স অ্যান্ড অ্যালাইনমেন্ট এটা সব ডিজাইনে রাখতে হবে, সেম করতেই হবে। এমফাসাইজ কন্ট্রাস্ট এটা ডিপেন্ড করে যে আসলে আপনি রাখতেছেন নাকি রাখতেছেন না। আমি যদি এই ডিজাইনটা আপনাদেরকে দেখাই, এখানে রেপিটেশন করেছি। কি রিপিটেশন করছে? এই পোষণ বোতলগুলো দেখেন, কোনোটা আলাদা আলাদা না, একই বোতল, একই কর্ক, একই রকমের ওই যে রশি দিয়ে টাই করেছে, বাট ভিতরের এলিমেন্ট ডিফারেন্ট। বাট দিন শেষে ডিজাইনটা দেখে মনে হচ্ছে না যে একদম রিয়েলিস্টিক? আমি হুট করে যদি এখানে অন্য একটা শেপ দিয়ে দিতাম, তখন ওই জিনিসটা এই পুরো ডিজাইনের সাথে আমার কিন্তু কখনোই চাইতো না, দেখতেও ভালো লাগতো না। সো এটাই রেপিটিশন আরও অনেকভাবে করা যায়। যেমন আমার এখানে অনেকগুলো বক্স আছে, আমি রেপিটিশন করি এই ডিজাইনের মধ্যে। ধরেন অ্যালাইনমেন্ট করব, ফার্স্ট কাজ হচ্ছে আমার অ্যালাইনমেন্ট করাটা। সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, করার পরে সব সিলেক্ট করে আমি কি করব, হরাইজন্টাল অ্যালাইন লেফট করে দিব, লেফট অ্যালাইন করে দিব। এত কিছু বোঝার দরকার নেই, লেফট অ্যালাইন করে দিতেছি।
এই যে লেফট অ্যালাইন করে দিচ্ছি, আনগ্রুপ করে দিই। এবার এটার সাথে এটার অ্যালাইনমেন্ট হবে, তাই তো? এই যে ফাইন হয়ে গেল, সিম্পল। এবার আসেন রেপিটেশনটা কি। রেপিটেশন হয়েছে আমি একই অবজেক্ট বা একই ফন্ট আমার ডিজাইনে একই ফন্টের অনেকগুলো ভার্সন ইউজ করতেছি। যেমন আমি পপিন্স ইউজ করতেছি, পপিন্স ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ ইউজ করতেছি, ওয়েট হাই এইগুলো ইউজ করতেছি। মানে আমি রেপিটেশন করতেছি, ফন্ট রেপিটেশন করতেছি, শেপ রেপিটেশন করতেছি, ডিজাইন কালার রেপিটেশন করতেছি। যে না, ওই যে আমরা যেটা করি যে এখান থেকে ইয়েলো, এখান থেকে ভাল লাগছে অরেঞ্জ কালার, এখান থেকে ভাল লাগছে রেড। নো, আপনি যদি এটা এইভাবেই অর্ডার মেক করতে চান তাহলে আসেন এটা এভাবে করি। এই যে আমি এখন যে কাজটা করতেছি এটা হচ্ছে রিপিটিশন এনশিওর করতেছি। আচ্ছা, এখানে রিপিটিশন হয় নাই, এটা তাহলে এই কালার আসবে। সেম কনসেপ্ট আপনি ডিজাইনেও করবেন। ডিজাইনে চাইলেই হুট করে যে ধরেন এর মাঝখানে যদি আমি পিঙ্ক কালার দিয়ে দিই তখনই প্রবলেম, তখন পুরো এমফাসাইজ চলে যাবে এই পিঙ্ক কালার উপরে। এখন আমার তো দরকার হয়েছে পুরোটা একসাথে দেখানোর, তাই না? তাহলে আমি কেন এখানে এমফাসাইজ করতেছি? তাহলে এটাকে রেপিটেশনের মধ্যে নিয়ে আসেন। তারপর আছে proportion. What is proportion? Ensure elements are appropriately sized relative to each other to maintain visual harmony. কথাটা অনেক হার্ড মনে হইতে পারে, বাট এটা সহজ করে যদি বলি, আমি একদম সহজ করে বলতেছি যে ওই যে প্রথম একটু আগে একটা কথা বললাম যে দুইটা মোটা মানুষ তারা একসাথে যখন থাকতেছে একই বেঞ্চে বসতেছে তখন ওখানে দেখতে খারাপ লাগে না, বা একজনকে অনেক বেশি থিন মনে হচ্ছে না। বাট একজন মোটা একজন চিকন যখনই একসাথে বসতেছে, বা চারটা মানুষ হেলদিয়ার এর মধ্যে একটা থিন, তখন ওই জায়গাটা দেখতে ভালো লাগবে না। বা ভালো লাগতে পারে বাট ডিজাইনের ল্যাঙ্গুয়েজ আমি বলতেছি যে ভালো লাগবে না, বা ভিজুয়াল ইমব্যালেন্স ক্রিয়েট হবে, লট অফ থিংস, বা কম্পোজিশনটা ঠিকঠাক থাকবে না। এখন প্রপোর্শনটা হইছে ওই জিনিসই যে সাইজ অনুযায়ী আমাকে মেক করাটা। এখন ধরেন এখানে প্রপোর্শনটা মোটামুটি খারাপ নাই, ভালোই আছে, বাট হয়তো বা কালার ডিফারেন্ট হয়ে আছে। এবার আসেন এটাকে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, এটা আরো সহজ করে বুঝাই। এই যে ভিজুয়াল নয়েজ ক্রিয়েট করলাম, হয়তো এটা এভাবে দিলাম, এটাকে আরো এদিকে নিয়ে আসি, এটাকে এটার উপরে রাখলাম, এটাকে এটার উপরে দিলাম, এটা মাঝখান থেকে দিয়ে দিলাম। দেখতে কি কিছু মনে হচ্ছে? কিছুই মনে হচ্ছে না, খালি কতগুলো বক্স মনে হচ্ছে, তাই না? বাট এই সেম জিনিস আমি যদি এভাবে ইন অর্ডারে সাজাই, বা অর্ডার অনুযায়ী সাজানোটা কে আপনি সহজে ধরে নেন প্রপোর্শন আমি সাজালাম। এর মাঝখানে কি দিব? মাঝখানে একটা করে ছোট বক্স দিব, তারপর আবার সাজাবো, আবার বক্সগুলো আমরা সাজাই, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, আবার বক্সগুলো সাজাই সাইজ অনুযায়ী, যাতে একটা ওই যে প্রথমে কথা বলছি যে লিনিয়ার ডিজাইন করতে হবে। লিনিয়ার রেডিয়াল আশা করি সবাই বুঝেন, একটা সোজা আর একটা হচ্ছে এলোমেলো, যেটাকে আমরা রেডিয়াল বলতে পারি। আশা করি আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলোর সাথে পরিচিত। সো এবার এটাকে আসেন আমরা কি করব, অ্যালাইন করে দিব। সেম, এটা তো অ্যালাইন হয়ে আছে, তাহলে এটাকে আরেকটু উপরে উঠে দিতে হবে আমার, একদম সেম স্পেস থাকবে। এই সেম জিনিসটা আবার ক্রিয়েট করব আমি এখানে। সেম জিনিস কি করলাম, আবার ক্রিয়েট করতেছি। এই যে একটা, এবার দেখেন একটা খুব সুন্দর ছন্দের মতো তৈরি হচ্ছে না? যে একটা বড় বক্স তার মাঝখানে একটা, আবার বড় বক্স তার মাঝখানে একটা, তাই না? এই যে জিনিসটা, এটাই হলো যে আপনার বলা হচ্ছে প্রপোর্শন। এখন এটা যখন আমি কালারগুলো আরো চেঞ্জ করে দিতেছি, মানে এটা রেড কালার করে দিই আপাতত, এখনো প্রপোর্শনটা মেনটেন হয় নাই, কারণ এগুলো সব সেম অর্ডারে সেম অ্যালাইনমেন্টে আসতে হবে, সেম স্পেসে আসতে হবে। সো এটা হচ্ছে প্রপোর্শন। অর্থাৎ আমার একটা অনেক বড় শেপের কাছে আমি একই সাইজের সবগুলো ইউজ করতেছি। যে আমি যদি একটা কমপ্লেক্স ডিজাইন দিয়ে দেখাই, যদিও ভাই এই ডিজাইনটা একদম ফ্রি ফর্ম স্টাইলে করা, এখানে হয়তো অনেক কম্পোজিশনের ইস্যু হইতে পারে, বাট ওই যে বললাম যে এটা আমি কম্পোজিশন মেনটেন করে কাজ করি না, যেখান থেকে যেটা মন চেয়েছে সেখান থেকে সেটা করছি। আমার এই বোতলগুলো, মানে পোষণ বোতলগুলো বা ইলিক্সার বোতল, আপনারা যারা সিওসি খেলছেন তারা হয়তো বা বুঝতে পারবেন, এগুলো সব সেম সাইজের, রাইট?
সব সেম সাইজের। আমার সিন স্টারগুলোর মধ্যে দেখেন ছোট 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 অনেকগুলো, আবার একটা একটা করে বড় বড়। সো মানে আপনি যখন কম্পোজিশন বুঝবেন তখন ইজিলি কাজ করতে পারবেন আর কি। আর এগুলো এত কনসার্নলি প্রথমে এগুলো নিয়ে এত হাইপ করার কিছু নেই। আগে র্যান্ডম প্র্যাকটিস করবেন, পাশাপাশি ট্রাই করবেন এই বেসিক জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য। সো প্রপোর্শন যেটা বললাম যে ইন অর্ডারে সাজানো, যেটা মোটা অনেক বড় বড় যেটা, সেগুলোকে আমি এক সাইজে রাখলাম। অর্থাৎ দিন শেষে কথা হচ্ছে একটা ছন্দ তৈরি করলাম, এই ছন্দটাকে বলা হচ্ছে হারমোনি বা ভিজুয়াল হারমোনি ক্রিয়েট করতেছি। দেন আছে মুভমেন্ট আছে এখানে। হোয়াট ইজ মুভমেন্ট? গাইড দ্য ভিউয়ার্স আই থ্রো দ্য ডিজাইন ইন এ লজিক্যাল সিকোয়েন্স টু কনভে ইনফরমেশন ইফেক্টিভলি। এটা সব থেকে বেশি ইউজ করা হয়, বা কথাটার মানে হয়েছে এটা যে আমি কিভাবে আসলে ইনফরমেশনগুলো সাজাচ্ছি, বা শেপগুলো বা টেক্সটগুলো অর্থাৎ ডিজাইন এলিমেন্ট কিভাবে সাজাচ্ছি, এবং ওইটার আলটিমেটলি ফোকাস পয়েন্ট কই যাচ্ছে। যদি আমি কোনো একটা ডিজাইন দিয়ে যদি দেখি, ওকে ওকে, এই ডিজাইনগুলো দিয়ে দেখা যাবে না। বিহান্সে যাই, বিহান্সে একটা ভালো প্রজেক্ট দেখলে হয়তো বা আমি বুঝতে পারবো। যদিও সব ডিজাইন আসলে এই মুভমেন্টটা ওভাবে মেনটেন করা হয় না। আপনি যদি অন্য ডিজাইন কম্পোজিশনগুলো মেনটেন করেন দেখবেন যে আপনার সব কিছু হয়ে গেছে, সেম স্টাইলে হয়ে গেছে। এটা দিয়ে এই মুভমেন্টটা বুঝাই, সহজে বুঝাই। আহ, খুবই কমপ্লেক্স একটা ডিজাইন, রাইট? এটা দেখেন, এর নিচে আবার অনেকগুলো টেক্সট আছে, অনেকগুলো ফন্ট আছে, বাট মুভমেন্টটা দেখেন। আপনার প্রথম নজরটা পড়তেছে মোরার্স স্টুডিও 2020 টাইমলেস উই বিল্ড ব্রান্ডস। আপনি ভিজুয়ালি আপনি একটা ডিরেকশন পাচ্ছেন, এটা পড়বো, এরপর এটা পড়বো, এটা এরপরে এই লাইনটা পড়তে হবে আমার। এই যে আপনি যে ইয়া করে ফেলতেছেন, এটাকে কি বলবো, যে ডিরেকশন ক্রিয়েট করতেছেন, যে আপনি প্রথমে এটা দেখবেন তারপরে এটা দেখবেন, যেটা আমি খুব আমার ডিজাইনে আমি খুব কনসার্নলি করি। আমি যাই আবার এই ডিজাইনের মধ্যে এই জায়গাটা বেশি ফোকাসে পড়ুক, বাদ বাকি জায়গাগুলো হয়তো আমি ওভাবে ফুটায় তুলতে পারি নাই। সো যেটা অনেক ভালো পারি সেখানে নজর অ্যাট্রাক্ট করার ট্রাই করি, লাইক দ্যাট। এটা যেমন আমার হয়তো এই ডিজাইনে অনেক এলিমেন্ট আছে, তাই না? কিন্তু আপনার প্রথম নজরটা পড়তেছে কিন্তু এই ক্যারেক্টারের জায়গাটায়। আমি ডিরেকশন দিয়ে দিচ্ছি একদম মাঝখানে, আপনার নজরে এখানে পড়লে এই ক্যারেক্টারে পড়বে, তারপর কোথায় পড়বে ক্যারেক্টারের পরে যদি পড়ে, সেটা হচ্ছে যদি আমি এটাকে আরও ছোট করি, যে এই মেডিকেল এনচ্যানমেন্ট যেটা সব থেকে বেশি জরুরি, মেডিকেল এনচ্যানমেন্ট এই বডিটা যদি ব্রাশটুল নেই, ব্রাশটুল অন্য ফরম্যাটে আছে, নিয়ে অপসিটি বাড়ি দিই। ওকে, সো দেখেন এই যে বডির যেটা, এখান থেকে এতটুকু আমার ফার্স্ট প্রায়োরিটি, যে এই প্রোডাক্টটা যখন মার্কেটে লঞ্চ হচ্ছে যাতে পুরো অডিয়েন্স, অনেক রকমের কাস্টমার থাকবে সেখানে, কেউ বুঝবে কেউ বুঝবে না। কিন্তু কথা হচ্ছে দিন শেষে অ্যাজ এ ডিজাইনার আমার এই জায়গাটা খুব বেশি জরুরি। এর মধ্যে সব থেকে বেশি জরুরি হচ্ছে এই ব্র্যান্ড নেমটা, মেডিকেল এনচ্যানমেন্ট। নজরে পড়লো, ওকে ফাইন, দেন এই জায়গায় আসবে, তারপর সে খুঁটায় খুঁটায় দেখবে অন্য জিনিসগুলো, এখানে কি কি ইউজ করছে, এটা এটা সেটা এটা অনেক কিছু, লট অফ থিংস আমি ইউজ করছি, তাই না? সহজ ডিজাইন, খুবই সহজ। যদি আপনি এটা নিয়ে আসলে কাজ করেন, ওইভাবে ওই স্কেলে কাজ করতে পারেন, খুবই ভালো। এবং বুঝে কাজ করবেন, যাই করবেন বুঝে কাজ করবেন। এখন এই মুভমেন্ট বা ডিরেকশন দেওয়াটা, এটা আপনি আপনার মতো করবেন, আপনার ডিজাইন আপনি যেভাবে করেন। তারপর আছে হোয়াইট স্পেস। যে কোনো ডিজাইনে স্পেস দিতে হয়। যেমন আমি যদি হোয়াইট স্পেস সব থেকে সহজ করে বলি, হোয়াট ইজ হোয়াইট স্পেস? হোয়াইট স্পেস মানে সাদা স্পেস না। হোয়াইট স্পেস মানে হচ্ছে যেখানে ফাঁকা স্পেস। দেখেন আমার এই জায়গাটা সেম ফাঁকা রেখেছি, নিচেও ফাঁকা রাখছি সেম, দুই পাশেই ফাঁকা রেখেছি সেম সেম ফাঁকা দুই পাশে। দেখেন এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা জায়গাগুলো, এইগুলোকে বলা হচ্ছে হোয়াইট স্পেস, বা ডিজাইনকে ব্রিথ করতে দেয়া। এখন আপনার কি এই জায়গায় নজর আসবে কখনো? বিনা কারণে আসবে না, আপনি না দিলে আসবে না। আপনি হুট করে ডিজাইনটার দিকে তাকালে আপনার প্রথম নজরটা চলে আসবে এই জায়গাটায়। এই বাদবাকি জায়গাগুলোকে বলা হচ্ছে ডিজাইন ল্যাঙ্গুয়েজে বা প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে হোয়াইট স্পেস। আবার আপনার একই জিনিস দেখেন, এই ডিজাইনটা আছে, একটা শেপ আছে এখানে, এখানে কালার আছে, এখানে গ্রাডিয়েন্ট আছে, লট অফ থিংস ক্রিয়েট করছে, বাট দিন শেষে এটা কি একটা ডিজাইন এলিমেন্ট, আইকন, বা একটা লোগো ডিজাইনের আইকন এলিমেন্ট আমি বলতে পারি, বা একটা শেপ, এখানে একটা সার্কুলার শেপ আছে।
এখন দেখেন এই শেপ টেপ যাই কিছুই বলছি, এর মাঝখানে দেখেন একটা নেগেটিভ স্পেস আছে, মানে একটা স্পেস আছে, এই স্পেসটাকে বলা হয় নেগেটিভ স্পেস। ডিজাইন শেপের মাঝখানে যে স্পেস সেটাকে নেগেটিভ স্পেস বলে। তাহলে আমার এখানে নেগেটিভ স্পেস কোনগুলো? আমি যদি পুরো ডিজাইনটাকে একদম মিডলে নিয়ে আসি, এই যে করিডোর যেটা, এটা হচ্ছে নেগেটিভ স্পেস। এই করিডোর থেকে এখানে বের হয়ে গেছে, এই বাদ বাকি যা আছে এগুলো হচ্ছে হোয়াইট স্পেস। এখন হোয়াইট স্পেস আপনি আপনার ডিজাইন আসলে মানে মানে ভিন্ন ভিন্নভাবে ক্রিয়েট করতে পারেন, আপনার যেভাবে খুশি ঠিক সেভাবে আপনি ইউজ করতে পারবেন। বাট সেটা কাজ করতেছে কিনা, কাজ করতে হবে। ফার্স্ট কথা হচ্ছে কাজ করতে হবে। যেমন এই ডিজাইনটা দেখেন, ও খুব সুন্দর একটা নেগেটিভ স্পেস ইউজ করছে। আর দিলাম বিহান্সে একটা প্রজেক্টে, আমাকে নিয়ে গেল আর এক জায়গায়, এটা কেন? ওকে, সো দেখেন কত জোস ভাবে ও স্পেসগুলো মেনটেন করছে, এবং অ্যালাইনমেন্ট অর্ডারটা দেখেন, তাই না? এই প্রোডাক্ট দেখলেই মনে হয় এই প্রোডাক্ট হয়তো বা কত দামি প্রোডাক্ট, কতটা ইফেক্টিভ প্রোডাক্ট। আর আমরা আমাদের দেশীয় প্যাকেজিংয়ে যেটা দেখি বা ব্র্যান্ডিংয়ে যেটা দেখি, 14 রকমের কালার দেয়, ডিজাইন দেখলেই মনে হয় যে খ্যাত। ফার্স্ট কথা হচ্ছে এটা, এবং ডিজাইন থেকে কোনো ফিল পাচ্ছি না। যেমন এই ডিজাইনটা যদি আপনি দেখেন, দেখলেই মনে হয় যে খুব দামি জিনিস। বাট কি করছে এখানে? কালার ইউজ করছে একটা, মানে ভাইব ক্রিয়েট করছে। এখন এই ভাইব ক্রিয়েট করতে গেলে আপনার এই ডিজাইন কম্পোজিশন মেনটেন করে কাজ করতে হবে, বা আপনার ডিজাইনে কম্পোজিশনটা থাকতে হবে। বা আপনি যে ডিজাইনটা করতেছেন ওটা তো একটা আর্ট পিস, রাইট? আর্টের মধ্যে কম্পোজিশন খুব খুব জরুরি। আপনি যখন কম্পোজিশন অনেক হাই লেভেলের বোঝা শুরু করবেন, তখন আসলে এই শিল্পকলার, ফাইন আর্টসের যে স্কেচ ডিজাইন এগুলো বুঝতে পারবেন। এটা দেখেন কত সুন্দর অ্যালাইনমেন্ট করছে, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। সো এগুলো নিয়ে আর একটু আপনি নিজে দেখেন যে আসলে কোন আর কি কি আছে। এই স্লাইডগুলো এগুলো গুগলে পাওয়া যায়, এটা আজকে আমি গুগলে নিয়েছি, এই ক্লাসটা নেয়ার আগে নিয়েছি। সো অনেক কিছু পাবো, এবং এগুলো পাইলে কি হইতেছে, আমি কন্ট্রাস্ট লিখে সার্চ করতেছি, ইউটিউবে যান, আমি আপনাদেরকে আরও দেখাই দিতেছি ভাই। ডিজাইন করার জন্য কোর্স স্ক্যান করবেন ভাই, সব রিসোর্স পড়ে আছে। ডিজাইন শিখার জন্য আপনি তখনই কোর্স করবেন যখন সেটাকে আসলে সেল করার ওই জায়গায় নিয়ে যাইতে পারতেছেন, তাই না? আপনি যদি এখানে যা সার্চ দেন, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট লিখে সার্চ করেন, অনেক অনেক কিছু আসবে। কন্ট্রাস্ট ডিজাইন প্রিন্সিপাল, আর্ট কন্ট্রাস্টও চলে আসবে, অনেক কিছু পাবেন আপনি, অনেক অনেক কিছু পাবেন। এই যা বলছে, এই ঘন্টার পর ঘন্টার ক্লাস দেখবেন, আপনি অনেক ইনফরমেশন পাবেন, বাট দিন শেষে কথা ওই ছোট ছোটই। তো কথা হচ্ছে এগুলো আপনার দেখতে হবে। আমি যতটুকু বলছি এটা হচ্ছে ধরেন ডিজাইন কম্পোজিশন রুলসের মাত্র 1%, এখনো 99% বাকি আছে। এখন এই কয়টাই শুধু না কম্পোজিশন, আমি যদি এই স্লাইড থেকে দেখাই, ওরা এখানে আরো কিছু অ্যাডভান্স জিনিস বলছে। যেমন ওরা এখানে কি কি বলছে, রেপিটেশন এগুলো কমন, এমফাসাইজ দেওয়া, ব্যালেন্স অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট, রেপিটেশন, প্রপোর্শন, মুভমেন্ট, এগুলো কমন। ওরা একটা জিনিস বলছে আবার ইউনাইটি, ইফ ইউনিফাইস অল ডিজাইন প্রিন্সিপাল অ্যালোইং ইচ এলিমেন্ট টু কানেক্ট, ফর্মিং অ্যান্ড অ্যালোয়িং ভিজুয়াল উইথ এ মিনিং। এগুলো একটু পড়বেন। মুভমেন্ট কি, হোয়াইট স্পেস, ও আচ্ছা, এগুলো নিয়ে তো আলোচনা করছি। সো মোটামুটি এইগুলোই, এছাড়া আর দুই একটা রুলস আছে। কম্পোজিশনে আরও বেশ কিছু রুলস আছে ডিজাইন প্রিন্সিপালে, সেখানে টাইপোগ্রাফি প্রিন্সিপাল আছে, সেখানে শেপ প্রিন্সিপাল আছে, সেখানে আছে আপনার কালার প্রিন্সিপাল। যদিও কালারের ক্লাস আজকের মতো এরকম একটা খুব জোস একটা ক্লাস দেওয়ার ট্রাই করব আমি, যাতে ওই ক্লাস পরেও আপনার এই জিনিসগুলোতে কোনো সময় প্রবলেম না হয়, আপনি যাতে বেসিক নিয়ে আপনার প্রবলেম না হয়, আপনি আরও অ্যাডভান্স কিছু শিখবেন। যেমন আজকের পরে এই বেসিকে আর কারো কাছে আপনার মনে হয় না জিজ্ঞেস করতে হবে, এরপর আপনি শিখবেন এমফাসাইজ দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়। এখন কথা হচ্ছে আমি এখন কি শিখবো? শিখবো হচ্ছে আমি এমফাসাইজ দিয়ে কিভাবে ডিজাইন করব, এবং আমার ডিজাইনে ব্যালেন্স, অ্যালাইনমেন্ট, কন্ট্রাস্ট, এই সব কিছু কীভাবে মেনটেন করে একটা খুব সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারি, এবং খুব সুন্দর একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দিতে পারি। সহজ বিষয়। যেমন এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনগুলো এই যে মার্ক করে, ফিচার করে বা লেবেলিং করে, শুধু শুধু করেন। এই ডিজাইনগুলোর মধ্যে আসলে এই যে ডিজাইন কম্পোজিশন, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখেন, আপনি খুঁজবেন যে এখানে কি কি আছে, তাই না? সো দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন, কালার থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সেম অর্ডার। হায়ারার্কি পয়েন্ট দেখেন, প্রথমে নজর যাইতেছে আমার আমার যাচ্ছে এই আইকনগুলোর দিকে, তারপর ফন্ট, অ্যালাইনমেন্ট দেখেন, এই যে কন্ট্রাস্ট যে ক্রিয়েট করছে, রাইট?
অপোজিট কালার করে দিছে, দেখছেন? সো দিস ইজ দ্য রিজন যে এই প্রজেক্টগুলো আসলে এত পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পায় এবং এই প্রজেক্টগুলোর দামও এই পরিমাণ হয়ে যায়। এগুলো যারা করে তারা আসলে একাডেমিক ডিজাইনার, যারা এখন আপনি আমি আমরা কিন্তু একাডেমিক ডিজাইনার না। একাডেমিক ডিজাইনার হচ্ছে যার বিএফএ ডিগ্রি আছে ইন গ্রাফিক ডিজাইন, বা ওইটা নিয়ে পড়াশোনা করছে, যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতেছে, যারা ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করতেছে, ওরা আসলে একাডেমিক ডিজাইনার। দিস দ্য রিজন দেখবেন যে ওরা এমন ডিজাইন করে যেটা আমার ভালো লাগে না, আপনার ভালো লাগে না। আপনার আমার ভালো লাগে বাংলা স্টাইলের কাজ, প্রচুর রং টং দেয়া, প্রচুর গ্রাডিয়েন্ট কালার দেয়া, বাট এখানে কেউ খুব গ্রাডিয়েন্ট কালার দিচ্ছে। এবার বুঝতে পারতেছেন শেপ দিয়ে রেপিটিশন এ ব্লা ব্লা লট অফ কন্ট্রাস্ট হাবিজাবি কিভাবে আসলে ডিজাইন ডিফারেন্ট করে। আই গেস আপনারা না বুঝলেও আস্তে আস্তে আরও বুঝবেন। বাট এই যে দেখেন, এবার দেখেন, এটা দেখেন, এই ধরনের ডিজাইন যখন কোথাও থাকতেছে, চট করে ওই আমাদের ফোকাল পয়েন্ট ওই জায়গায় অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। এখন সব ডিজাইনের সেম জিনিস থাকে না। এখন আপনি বলতে পারেন যে ভাই এই ডিজাইনের মধ্যে কম্পোজিশন কই, হয়তো বা আপনার প্রথম দেখায় মনে হইতে পারে না এখানে তো কোনো কম্পোজিশন নাই, বাট এটা একটা মানে পারফেক্ট উদাহরণ কম্পোজিশনের জন্য। এই পাশের মানুষটা দেখেন, এই পাশের মানুষটা দেখেন, চাইলে তো এগুলো আরো বড় করা যাইতো না? কেন করে নাই? কারণ সে চাইছে, এইটার ডিজাইনার, সে চাচ্ছে এই যে জোকারের একটা ফেস আছে সার্কাস স্টাইলের বা সার্কাসের জোকারই, সো একে আসলে এমফাসাইজ করছে। প্রথমে কি আপনার নজর এখানে যাচ্ছে? না, প্রথমে সবার আগে আমার নজর যাচ্ছে এই জায়গাটায়, কারণ এই জায়গাটা কালারের ক্ষেত্রে কন্ট্রাস্ট, ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে কম্পোজিশন সুপার দুর্দান্ত কাজ করছে, ইলাস্ট্রেশন কাজ। ওকে, কাজ দেখেন। আবার এই ডিজাইনে দেখেন প্রথম নজর পড়তেছে এই কেকের জায়গায়, কারণ সে চাইছে এই কেকে আপনার প্রথম নজর আসুক। কারণ এই কেকটা কি আমি এখানে এখানে ইয়ে তার হাতে বসাইতে পারতাম না? সে বসায় নাই, আর তখন আপনার নজর এই জায়গায় আসতো। এবং এটা তার ডিসপ্লে ইমেজ। এই ইমেজটা আমি তো তখনই ক্লিক করবো যে এইটা দেখে আমার ভালো লাগতেছে। এখন এই ডিজাইনগুলো ফিউচারিস্টিক ডিজাইন, দেখেন কোয়ালিটি দেখেন কাজের। যদিও ভাই ওরা, ওই যে বললাম একাডেমিক ডিজাইনার, ওরা এগুলো নিজেরা ক্রিয়েট করে, দেখতে অনেক জোস লাগে। বাট আপনি আমি একদিন করবো এগুলো, বা করতেই হবে আমার। ভিজুয়াল অ্যাপিয়ারেন্স দেখেন এখানে, নজর কোথায় যাচ্ছে? এই জায়গাটায় যাচ্ছে, তাই না? কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে, কম্পোজিশন দেখেন, শেপ দেখেন। সো আপনি ভালো ডিজাইনার হইতে গেলে আশা করি এখনো বুঝতেছেন এই কম্পোজিশন শেখা লাগবেই, মানে ডিজাইন প্রিন্সিপাল জানতেই হবে। সো এগুলো আজকে যে যা যা বলছি এগুলো খুবই বেসিক হাবিজাবি কথাবার্তা। সো এর থেকেও আরও অ্যাডভান্স অনেক কিছু আছে। ওই যে বললাম জাস্ট 1% বলার ট্রাই করেছি, তা হয়তো বা খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারিনি। কিন্তু আমি চাই আপনি এই ইনফরমেশনগুলো নিয়ে নিজে কাজ করেন, দেখেন হোয়াইট স্পেসের মধ্যে আরও কি কি আছে। হোয়াইট স্পেসের মধ্যে আরও অনেক কিছু কিন্তু আছে, বিলিভ ইট অর নট। মুভমেন্টের মধ্যে আরও অনেক কিছু আছে। প্রত্যেকটা টপিক্সের উপরে আপনি ইউটিউব থেকে 8টা 9টা 10টা ভিডিও দেখেন। এইগুলো যখন আপনি দেখবেন, যখন এই ধরনের ইনফরমেশন আপনার ব্রেইনকে দিবেন, তখন আপনার ব্রেইন রিচ হবে। আর যদি দেন যে 1 মাস ইনকাম করলো 5 কোটি টাকা, 1 মাস ইনকাম করলো 10 কোটি টাকা, এগুলো আপনার ব্রেইনকে ওই লিমিটেড ডোপামিন দিবে। বাট ওইটা যখন আপনি না পাবেন, তখন আপনার লাইফ সব থেকে বেশি ফ্রাস্ট্রেট ফিল করবে। যেন আমার কাছে, আমি যেটা ফিল করি যে আমি যদি প্রত্যেকটা প্রজেক্ট যদি এইগুলো মেনটেন করে করতে পারতাম, আমার কাছে ভালো লাগতো। কারণ আমি এর মধ্যে আরও অনেক কিছু জানি, এবং এগুলো নিয়ে যখন আমি কাজ করতেছি তখন সুপার নচ কোয়ালিটির কাজ করতে পারতেছি। লাইক দ্যাট, এটার কিছু কালার ভ্যারিয়েশন আছে, এবং আমি ওকে বলে দিছি যে এখানে আরও কি কি আছে, সব কিছু আলাদা আলাদা করে বলে দিচ্ছি। এটাও বলছিল এই ক্লায়েন্ট যে এরকম কালার চাই। যখন আমি কম্পোজিশন, কন্ট্রাস্ট, লট অফ থিংস সব কিছু মেনটেন করে কাজ করতেছি, প্রত্যেকটা জিনিস মন মতো করতে পারতেছি, তাই না? সো এগুলো আসলে একদম বেসিক কথাবার্তা। এই জিনিসগুলো নিয়ে আরও অনেক কিছু শিখতে হবে, প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। তখন আপনি আসলে এই ব্যাপারগুলো আরও বেশি ইউটিলাইজ করতে পারবেন, অনেক বেশি জানবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন। আফটার দ্যাট এরকম যদি আপনি 1-2 বছর প্র্যাকটিস করেন, তখন দেখবেন আপনার একটা প্রজেক্টও এই গ্রেডে চলে আসছে। আপনার একটা প্রজেক্টও হয়তো বা ফিচার হবে। আর একটা প্রজেক্ট ফিচার হওয়া মানে যে আপনার ওই একটা প্রজেক্ট দিয়ে অন্তত অন্তত অনেক কিছু করতে পারবেন ভাই। ইহাসের ফিচার হওয়াটা খুব টাফ। বাট আপনি যখন ওই লেভেলের ডিজাইনার হবেন, তখনই আপনাকে ফিচারটা দিবে। এই জিনিসগুলো সব নিজের ক্রিয়েট করার অনেক বিগ প্রজেক্ট, একটা দেখলে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ডিজাইনে খুঁজবেন, এই জিনিসগুলো খুঁজবেন, যে এই যে দেখেন তরমুজের এটা দেখেন, কই গেল এই যে দেখেন,
পাচ্ছেন? এবার এই এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো এখানে আপনি পাচ্ছেন কিনা? কন্ট্রাস্ট পাচ্ছেন কিনা? তারপর আরো কি বললাম? হায়ারার্কি পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা সেগুলো? দরকার হলে এটা মোবাইলে নিয়ে নিবেন। নিয়ে তারপর এখানে এসে দেখবেন যে এই রুলসগুলো বা এই টার্মসগুলো এই ডিজাইনগুলোর মধ্যে আছে কিনা, তাই না? এবং এই ব্যাপারগুলো নিয়ে আপনি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করেন, ক্লাস করেন। আরও বেশ কিছু ক্লাস আসতেছে। এই পরবর্তী আমাদের যে কয়টা ক্লাস আসবে সেগুলো ম্যাক্সিমামই প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আর কালার ক্লাসটা শুধুমাত্র থিওরির হবে, ওটা থিওরি দিয়ে তারপর আবার প্র্যাকটিক্যালে আমরা চলে যাচ্ছি, মুভ করতেছি। এবং মোটামুটি আমি ট্রাই করব আমরা যে বেসিক টুকটাক ছোটোখাটো কাজ করি বা বেসিক শিখতেছি, এই শেখার মধ্যেই যাতে আমরা এই ব্যাপারগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, এগুলো নিয়ে কাজ করতে পারি। এবং আমি চেষ্টা করব এগুলো নিয়ে আরও বেশি বেশি কথা বলার, বেশি বেশি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার। এবং আমি যতই ইনফরমেশন দেই না কেন কোনো লাভ নেই যদি আপনি সেগুলো নিজে সার্চ না করেন, নিজের জায়গা থেকে না বোঝার ট্রাই করেন। আচ্ছা, এটা দেখি, এটা দেখেন, এই ডিজাইনটা দেখে আমার চোখ আটকে গেছে। সুপার কোয়ালিটির ডিজাইন, রাইট? কন্ট্রাস্ট, শেপ, রেপিটেশন, প্রত্যেকটা রুলস মেনটেন করে এই কাজটা করা, দেখেন। সো দিস ইজ দ্য রিজন যে ওদের প্রজেক্টগুলো অনেক অ্যাপ্রিসিয়েশন পায়, অনেক ক্লায়েন্ট পায় ওরা, বাট আমরা আসলে পাই না, কারণ আমরা একে তো চেষ্টা করি না, তার উপর এগুলো হয়তো বা আমাদেরকে কেউ জানায়ও না। আমরা ওই বেসিক টুলসই জানি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কয়েকটা টুলস, ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং মার্কস, এগুলো দিয়ে আমরা মনে করি যে আমি ইন্ডাস্ট্রি ডমিনেট করব। আমি ইন্ডাস্ট্রি তখনই ডমিনেট করতে পারবো যখন আমি এই ধরনের কাজ করতে পারবো। দেখেন, ও তো 14 রকমের কালার ইউজ করছে, বাট কম্পোজিশন মেনটেন করে বা ডিজাইন প্রিন্সিপাল মেনটেন করে কাজ করছে, দেখে প্রত্যেকটা কাজ সুপার কোয়ালিটির লাগতেছে। যদি এই প্যাকেজিং ডিজাইনের স্টাইলটাই ডিফারেন্ট, ওর ব্র্যান্ডিংটাই ডিফারেন্ট, সব কিছু খুবই জোস। তো আমরা এই ধরনের কাজ করতে পারবো যখন আপনি এই পুরো ব্যাপারগুলো নিয়ে আরো বেশি লার্ন করবেন। এই কাজটা দেখেন, এখানে মাল্টিপল কালার, বাট তারপরও প্রত্যেকটা কাজ এক একটা আর্ট পিস। এখানেও কম্পোজিশন মেনটেন করে কাজ করছে, বিলিভ ইট অর নট। আপনি খুঁজেন, এটা আপনি খুঁজবেন। এবং যা যা জানছেন বা আজকে ক্লাস কন্টেন্টে যা যা দেখছেন, এই জিনিসগুলো নিয়ে আপনি নিজে প্র্যাকটিস করবেন, আপনি ট্রাই করবেন। আপনি এই যে বেসিক কাজ করতেছেন, এখনই এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য। ওকে, সো আজকের ক্লাস কন্টেন্ট এই পর্যন্তই ছিল, এবং আমি এই ফাইলগুলো আপনাদেরকে দিয়ে দিব। যদি এগুলো গুগলে পাওয়া যায়, আপনি জাস্ট ডিজাইন প্রিন্সিপাল লিখে সার্চ করলে এই সেম দুইটা ফাইল পেয়ে যাবেন, ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। আর এই ক্লাসটা আপনারা, এটাও একটা ওয়ান কাইন্ড অফ থিওরি ক্লাস ছিল। আপনারা এর হোমওয়ার্ক দিতে পারেন। হোমওয়ার্ক কীভাবে দিতে পারেন? আপনি আপনার একটা ডিজাইন, সেটাকে সুন্দর করে কাজ করেন, কম্পোজিশন মেনটেন করে কাজ করে, তারপর আপনি বলেন যে ভাই এটা আমি এভাবে এভাবে করেছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ আছে, ওই গ্রুপে আপনি ডিজাইন নিয়ে প্রচুর আলোচনা করতে পারেন। এবং আমি চাই বা আমি যেটা আশা করছি সেটা হচ্ছে আজকের পর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপে এই বিষয় নিয়ে আপনারা নিজেরা আলোচনা করবেন। কিভাবে আলোচনা করা যায়, ডিজাইন ডিসকাশন করেন, কাউয়া ক্যাচাল না করে ডিজাইন ডিসকাশন করেন। একজন এই ডিজাইনটা নেন বা একটা ভালো একটা ডিজাইন নেন, এটাই নিলেন সাপোজ, যে কোনো একজন এটা নেন। এই ডিজাইনটা নেওয়ার পর এখান থেকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপনি হয়তো বা পোস্ট দিলেন যে ভাই বলেন তো এখানে কি কি ডিজাইন রুলস মেনটেন হয়েছে। তখন আসলে ওইটা একটা ইফেক্টিভ কনভারসেশন হবে। ওকে, সো ডু ইট। আজকের ক্লাস কন্টেন্ট আর বেশি বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।